সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন জান্নাতি বুলবুল, যিনি ডাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষে নির্বাচন করছেন, ভিপি পদে লড়ছেন। জান্নাতি বুলবুল, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি স্বতন্ত্র ব্যানারে না লড়ে যদি কোনো দলীয় ব্যানারে লড়তেন তাহলে তো আপনি বিশাল একটা সাপোর্ট পেতেন। আপনার একটা কর্মী বাহিনী হতো, প্রত্যেক হলে হলে কেন্দ্রীয় সংসদে আপনার সব জায়গায় কর্মী বাহিনী কাজ করতো। আপনার জন্য আসলে অনেক সহজ হয়ে যেত জয়টাও। আপনি কেন স্বতন্ত্র ব্যানারে নির্বাচনে লড়ছেন? আপনি যেটা বললেন যে আসলে যদি দলীয় ব্যানারে কাজ করতাম বা দলীয় ব্যানার থেকে দাঁড়াতাম, আসলে আমার কাজ অনেক সহজ হয়ে যেত, আমার প্রেশার কমে যেত, যেটা আসলে স্বতন্ত্রতে আসলে অনেক টাফ নির্বাচন করা আর জয়লাভ করাও অনেক বেশি চ্যালেঞ্জিং। তো তারপরও আসলে দলীয় ব্যানারে যদি আমি থাকতাম, তো আমি আসলে দলীয় প্রভাব মুক্ত থাকতে চাই। কারণ ধরেন যদি আমি ছাত্রদল, ছাত্র শিবিরের মতো এরকম দলীয় ব্যানারে কাজ করতাম, দলীয় ব্যানারে ডাকসুতে আসতাম, তাহলে হয়তো কি ওদের আসলে নির্দিষ্ট একটা মতাদর্শ আছে যেটা হচ্ছে দলীয় এজেন্ডার জন্য কাজ করে। তো আমি আসলে ওই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। কারণ আমি যদি আজকে দলীয় ব্যানারে ডাকসু ইলেকশন করতাম তাহলে হয়তো জিতে আসতাম, কিন্তু আমি আমার যে শিক্ষার্থীদের জন্য যে আমার কাজ করার ইচ্ছা, সেটা হচ্ছে যদি কোনো শিক্ষার্থী আমার কাছে কোনো দাবি নিয়ে আসতো, আমি আসলে সেটা আমার দলের তাদের পক্ষে না হলে আমি সেটা কাজ করতে পারতাম না। দলীয় ব্যানার আসলে দলীয় প্রভাব থেকেই যায়, মুখে যতই যে যাই বলুক যে না আমরা দলীয় ব্যানারের বাইরে গিয়ে কাজ করব, সুন্দর নতুন নতুন মুখরোচক ইস্তেহার দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা সম্ভব না। দলীয় ব্যানারে যারা আছে তারা দলীয় মতাদর্শটা প্রদর্শনের জন্যই সর্বাত্মক চেষ্টা করবে। আর আমি আসলে এদিক থেকে প্রভাব মুক্তির জন্যই আসলে কষ্ট হলেও আমি চাই যে শুধু স্বতন্ত্র থেকে যেন আমি শুধু শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করতে পারি এবং তার জন্য যেন আমাকে কোনোভাবেই কারোর দ্বারা প্রভাবিত হতে না হয়। মানে শুধুমাত্র শিক্ষার্থীদের পেছনে আমি সময় ব্যয় করতে চাচ্ছি। ধন্যবাদ। একটি বিষয়, আপনি তো প্রচারণা চালাচ্ছেন, দৌড়চ্ছেন প্রত্যেক হলে হলে, প্রত্যেক শিক্ষার্থী বা ভোটার যারা আছে তাদের কাছে কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ভোটারদের কাছে যারা যখন যাচ্ছি তারা খুব সাদরে গ্রহণ করতেছে, আমাকে ওয়েলকাম করতেছে এবং সবাই অনেক সাহস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে। নিজেকে কত পার্সেন্ট এগিয়ে রাখবেন, কত পার্সেন্ট দিবেন? আমি যদি জয়ী হওয়ার ব্যাপারে আমি আসলে অনেক আশাবাদী। এখন তারপরও যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে আশা করব যে আমি একটা ভালো অ্যামাউন্টের ভোট পাবো, কিন্তু যদি সুষ্ঠু না হয় বাকিটা বলার। যদি কেন বলছেন, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আমার এখন পর্যন্ত আশঙ্কা আছে, কারণ আমি আসলে দেখেছি যে নির্বাচনের শুরুর দিকে একটা নির্দিষ্ট দল হাততালি দিয়ে, স্লোগান দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে গেছিল, যেখানে আসলে এটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং না, এটা আসলে ছাত্রদল থেকে করছিল। এটা সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন। তারপরে আমরা যখন দেখছি যে হচ্ছে জিএস এজিএস ভিপিদের হচ্ছে একটা মিটিং ডাকা হয়েছিল সিনেটে, তাদের হচ্ছে আচরণবিধি নিয়ে কিছু কথা বলার জন্য। তো ওইখান থেকে বের না হতে হতেই দেখি যে একটা নির্দিষ্ট দল হচ্ছে ব্যানার টাঙায় রাখছে, সেটা তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারপরেও সরায় নাই। এটাও শিবির করছে এবং অনেকক্ষণ পরে সেটা সরানো হয়েছে। তারপরে দেখেছি যে হচ্ছে আচরণবিধি লঙ্ঘনে একটা নির্দিষ্ট দলের প্রার্থী, তিনি হচ্ছে আমার হল রোকেয়া হল, উনি হচ্ছে সন্ধ্যা থেকে রোকেয়া হলে ঢুকছে এবং হচ্ছে সারা রাত অবস্থান করছে এবং তার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগও জানা যায়, যদিও সেটা হচ্ছে তিনি স্বীকার করেননি এবং স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এটা ছিলেন যে উনি ওখানে ছিলেন এবং সেলফি তুলছেন সবার সাথে। সেটা আসলে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছিল। এটার জন্য আসলে আমরা হলের যারা প্রার্থী ছিলাম অন্যান্য সবাই মিলে আমরা কমপ্লেন করেছি আমাদের রিটার্নিং অফিসার বরাবর। তো কোনো ফলপ্রসূ কোনো কিছু আমরা পাইনি। তার মানে আসলে আচরণবিধি লঙ্ঘন করার যে ব্যাপারটা ছিল, যে বলা ছিল যে এরকম হলে প্রার্থিতা বাতিল করা হবে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, যেটা চোখের সামনে দৃশ্যমান। সব মিলে এখন আসলে পরিবেশটা কেমন নির্বাচনের এই মুহূর্তে? এখন আপেক্ষিক দৃষ্টিতে আসলে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি একটু স্থিতিশীল আছে।
আশা করা যায় 9 তারিখে নির্বাচনটা সুষ্ঠু হবে। যদিও এখনো সময় আছে, এখনো 2 দিন আছে, উশৃঙ্খলতা যদি করতে চায় তাহলে তো করতেই পারে। কারণ আমরা তো দেখেছি যে ডাকসুকে মানে বন্ধ করার জন্য হাইকোর্টের রিট পর্যন্ত করা হয়েছে, সেটা আসলে সফল হয়নি। তারপরে বিভিন্নভাবে আসলে অপচেষ্টা চালানো হচ্ছে, তারপর এখন পর্যন্ত গোষ্ঠীগুলো সফল হয়নি। তো আশা করা যায় সুষ্ঠু হবে। সেক্ষেত্রে আপনার তো সেনাবাহিনী রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, সেরকম একটা সিদ্ধান্ত তো আছে। আপনার আশঙ্কার জায়গাটা থেকে বলছি যে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে যেটা হয়েছিল, আসলে আমরা সেটা অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটা নিষেধ করছি আর কি। সেনাবাহিনী মোতায়েন প্রশাসন ক্যান্সেল করছে, কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে ক্যান্সেল করে দিছে। কারণ হচ্ছে আসলে আমরা তো দেখেছি যে সেনাবাহিনীর সাথে আমাদের সম্পর্কটা খুব একটা ভালো না। কারণ হচ্ছে এর আগে যতবার সেনাবাহিনী আসছে ততবারই ঝামেলা সৃষ্টি হয়েছে এবং বড় আকারের ঝামেলা সৃষ্টি হয়েছে। মানে এদেরকে আমি ভালোভাবে দেখছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে যথেষ্ট সচেতন এবং হচ্ছে তারা শৃঙ্খলাবদ্ধ। তো তাদের আসলে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আলাদা কোনো ফোর্স প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদেরকে ঠিকভাবে করতে পারে। কারণ আমাদের বিএনসিসি আছে, অনেক ধরনের ফোর্স আছে নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য। তারপরে প্রশাসন তো আছে, তাহলে কেন বাইরে থেকে সেনাবাহিনী কেন আনতে হবে? সিদ্ধান্ত আপনি যে ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের চাহিদাটা কি, আসলে তারা চায় কি, মানে অধিকাংশ ভোটাররা কি চায়? আমার আসলে এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি সেটা হচ্ছে ভোটাররা আসলে চায় যে নির্বাচনে যেই আসুক না কেন, তারা যে লেজুর ভিত্তিক রাজনীতি এটা আসলে চায় না। তারা চায় না কোনো দলীয় প্রভাব সেখানে বিস্তার করুক, যে প্রভাব খাটায় একজন পাওয়ারে অ্যাপ্লাই করে হচ্ছে শুধু ডাকসুকে তারা রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাক, এটা আসলে কোনো ভোটাররা চায় না। তারা সবাই আসলে মানে স্বতন্ত্র হিসাবে আমাকে এই দিক থেকে অনেক সাপোর্ট করছে। তারা এটা আমাকে বলছে যে আসলে যারা মেয়েরা আছে তাদের সাথে তো অনেক ক্লোজ কথা হয়, রুমে যে অনেকক্ষণ কথা বলা হয়। তো তারা আসলে বলে যে আপু দেখেন, যারা দলীয় এদেরকে আসলে ভোট দিতে ভয় পাচ্ছে। শিবির বলেন, ছাত্রদল বলেন, কেন ভয় পাচ্ছে? কারণ জানে তো এরা হচ্ছে আমরা তো দেখেছি যে এরা নিজেদের যে কে কোন পদে নির্বাচন করবে সেটাও ফিক্স করতে পারতেছিল না নিজেদের মধ্য থেকে, তাকে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তো সেক্ষেত্রে আসলে মেয়েরা এটাই শঙ্কা প্রকাশ করছে যে এরা যখন আসবে, আমাদের কোনো দাবি দেওয়া যখন এদের দলীয় মতাদর্শের বাইরে যাবে, তখন তো তারা কাজ করবে না এবং ক্যাম্পাসে আরো বেশি সেই আগের মতো দাপুট রাজনীতি তৈরি হবে। তো সেক্ষেত্রে ওরা চাচ্ছিল যদি কোনো স্বতন্ত্র মানুষ বা যে দলীয় এজেন্টের বাইরে কাজ করবে, শুধু তাদের জন্য লড়বে, তাদের উদ্দেশ্য তাদের দাবি দাওয়া নিয়ে কাজ করবে, যার কোনো প্রভাব থাকবে না যার উপরে, তারা যদি আসে, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা নিশ্চিত হবে। এবং সেটা নিয়ে তারা একটু শঙ্কা প্রকাশ করছে। এখন পর্যন্ত ধরেন যা রাজনৈতিক দলগুলোর মতাদর্শের বাইরে যারা আছে এরা ছাড়া সুইং ভোটার অনেক বেশি। এরা এখনো ফিক্সড করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি দেখেছি যে দলীয় ব্যানারে যারা আছে, যারা নির্বাচন করতেছে, তাদের প্রতি শিক্ষার্থীদের মানে সাধারণ শিক্ষার্থী যারা, তাদের কিন্তু অনেক বেশি বিতৃষ্ণা। তাদের সেই প্রভাবটা আসলে ক্যাম্পাসে ফালাইতে পারি নাই, যারা যে জন্য হচ্ছে তারা শিক্ষার্থীরা তাদেরকে ভালোভাবে নিবে। তো এদিক থেকে বলবো যে যদি আমরা যারা বাইরে কাজ করতেছি তারা যদি তাদেরকে আশ্বস্ত করতে পারি যে না আমরা পারবো, তাহলে আশা করা যায় আমরা একটা ভালো ফলাফল নিয়ে আসবো নির্বাচনে। ওই যে চ্যালেঞ্জের যে বিষয়টা, সেটি তো আশ্বস্ত হতে হবে শিক্ষার্থীদের, কিংবা আশ্বস্ত করতে হবে এবং ওই জায়গাটা তৈরি করতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুতে কখনোই ভিপি এজিএস পদে আসলে নারী নেতৃত্ব আসেনি। এটা অনেক বড় একটা বিষয় ইতিহাসে। যদি সেক্ষেত্রে আসে, সেটি অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু হবে এবং ইতিবাচক একটি উদাহরণ তৈরি করবে। আমরা দেখেছি যে বিগত যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু নারীদের বিশাল একটা নারী শিক্ষার্থীদের ভূমিকাটা ছিল অসাধারণ একটি ভূমিকা, কারণ তারা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন চালিয়ে গেছে। তা আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই নারী নেতৃত্ব উঠে আসুক। আসলে এই যে নির্বাচনটি চলছে, আসলে সার্বিকভাবে আপনার মূল্যায়ন কি? জয় পরাজয় তো থাকবেই, যে কেউ বিজয়ী হবে, যে কেউ পরাজিত হবে। আপনার সার্বিক মূল্যায়নটা কি এখানে? আলাদা আপনার মানে আপনি হেরে গেলেন বা জিতে গেলেন, যাই হোক না কেন, এখান থেকে নিশ্চয়ই একটা বিষয় পাওয়া হবে আপনার, একটা আউটকাম। ইতিবাচক ইয়েটা কি এই নির্বাচনে? যদি আমি ব্যক্তিগতভাবে বলি তাহলে আসলে এটা আমার জন্য, আমার ভবিষ্যৎ লাইফের জন্য অনেক বড় একটা এক্সপেরিয়েন্স হবে। কারণ নির্বাচন আসলে অনেক ধৈর্য সহ্য এবং অনেক কিছু শেখার বিষয় আছে। আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সাথে মিশে, তাদের সাথে কথা বলা, তাদের চিন্তা চেতনাকে জানার একটা মানে কাছ থেকে জানার একটা
যে এক্সপিরিয়েন্স হয় এটা আসলে অসাধারণ। আমি বলবো যে হারা জেতা আসলে নির্বাচনে তো প্রতিনিধি একজনই হবে ভিপি পদে, আমি যে পদে প্রার্থিতা করছি, তো বাকি জন তো হেরেই যাবে। তো সেক্ষেত্রে আসলে এই দুঃখ বা কষ্ট থেকে আক্ষেপ হওয়ার আসলে কিছু নাই। কারণ হচ্ছে শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকেই তো ভোট দিবে এবং তাকে দেওয়া উচিত। যেমন আমার ক্ষেত্রেও আমি যদি প্রার্থী না হইতাম তাহলে অবশ্যই আমি শুধু চমকপ্রদ ইশতেহার দেখে তো ভোট দিতাম না। আমি আসলে দেখতাম যে আসলে কে কাজ করতে পারবে, কে আসলে যোগ্য, তাকে ভোট দিতাম। তো সেই হিসেবে যদি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত না করে আমার আসলে আফসোসের কিছু নেই, তবে আমার অনেক বড় পাওয়া এবং একটা শিক্ষা হয়ে থাকবে। আমার অনেক কিছু শিখতে পারছি নির্বাচনের মাধ্যমে, একটা অভিজ্ঞতা হবে ভালো একটা নির্বাচনের। এখানে আসলে কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দিচ্ছেন, মানে শিক্ষার্থীদের কাছে কোন বিষয়গুলোতে তুলে ধরছেন যে আমি যদি ভিপি নির্বাচিত হতে পারি এই বিষয়গুলো সমাধান করবো? আপনি ইশতেহার তো নিশ্চয়ই দিয়েছেন, তো ইশতেহার আলাদাভাবে ইশতেহার নেই। সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন কোন বিষয়টিকে? আমি আসলে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যেন ডাকসুটা আবার হয়, কারণ এই ভয়টা কিন্তু সবার মধ্যে আছে। যেখানেই যাচ্ছি না কেন সেখানে আসলে সবাই প্রশ্ন করতেছে। 90% শিক্ষার্থী যারা প্রশ্ন করতেছে তারাই শুধু একটা কথাই বলতেছে যে আপু যদি নির্বাচন হয়, আপনি যদি নির্বাচিত হন, তাহলে কি এই ডাকসুটা হবে কিনা বা কন্টিনিউ করবে কিনা। যে কারণ আমরা তো দেখেছি বিগত বছরগুলোতে এই যে 19 সালে যে ডাকসু নির্বাচনটা ছিল, একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে আবার ঝামেলা করার পরে আবার নির্বাচনটা হয়েছে, হওয়ার পরে কিন্তু 5-6 বছর বন্ধ ছিল, আবার 24 পরবর্তীতে ডাকসু নির্বাচন হচ্ছে। এর আগে 28 বছর 30 বছর করে বন্ধ ছিল। তো এটা দিয়ে আসলে সবাই একটু শঙ্কা প্রকাশ করতেছে যে আবার যখন স্পেশালি যদি দলীয় ব্যানারে কেউ নির্বাচিত হয়, দলীয় প্যানেল গুলো তারা আসলে এটা নিয়ে শঙ্কা প্রকাশ করতেছে, তারা তো তাদের রাজনৈতিক ফায়দার জন্য ডাকসু বন্ধ করে দিতেও পারে। তো সবাই আসলে এই নিশ্চয়তা চাচ্ছে যে ডাকসু হবে কিনা, রেগুলার হবে কিনা। ক্যালেন্ডার আসলে রেগুলার হওয়ার বলতে কি শুধু মুখে বললে তো কাজ নেই, এখানে আসলে ক্যালেন্ডার ভুক্ত করতে হবে। এবং হচ্ছে 73 যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে কিন্তু বলা নেই যে নিয়মতান্ত্রিক ডাকসু হবে বলা হয়েছে, কিন্তু ফিক্সড করে বলা নেই যে ডেট টাইম ফিক্সড করে যে মানে ব্যাপারগুলো সেগুলো কিন্তু নেই। আমি চাই যে আমি যখন নির্বাচিত যদি হই, প্রথম আমার কাজ থাকবে এটা ক্যালেন্ডার ভুক্ত করা, প্রত্যেক বছর কখন ফিক্সড করা আর কি। আমি পদত্যাগের আগেই আমি আসলে ডেট দিয়ে যেতে চাই নির্বাচনের, যে এই তারিখে, যেমন হচ্ছে এখন 9 সেপ্টেম্বর নির্বাচন হচ্ছে, ঠিক সেম টাইপস এর একটা ডেট আমি দিয়ে যেতে চাই আমার পদত্যাগের আগে বা আমার শেষ হওয়ার আগে। সেটি ঠিক আছে, কিন্তু এর পরে কোন সমস্যাগুলো কি আপনি? এর পরের সমস্যাগুলো কি যেটা আসলে আমি বেশি ফেস করতেছি, মানে আমার মনে হয় আর কি, ইউনিভার্সিটি কেন্দ্রিক যেটা আমাদের একাডেমিক কারিকুলাম, এটা নিয়ে আমার বেশি সমস্যা মনে হয়। এই কারণে যে আমি আমার ডিপার্টমেন্ট থেকে যদি ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে আমি এই যে 4টা বছর ক্যাম্পাসে আছি, এই ক্যাম্পাসে আমি শুরু থেকে কি করি, আমার কত বছরের পুরনো শীট গুলো ভাইদের থেকে কালেক্ট করি, মুখস্থ করি, পরীক্ষার আগে পরীক্ষা দিয়ে আসি। এখানে আমার অর্জনের কিছু নেই, আমার শেখার কিছু নেই, শুধু গদবাধা মুখস্থ ছাড়া। আমি চাই যে আমার এই কারিকুলাম গুলোতে এমন কিছু যুক্ত হোক যেটা আসলে আমি শিখতে পারবো, যেখানে আমার ইন্টারেস্ট লাগবে, আমার সৃজনশীলতাকে কাজে লাগাতে পারবো, আমার মেধার বিকাশ ঘটাতে পারবো। এবং এই যুগে এসে 21 শতাব্দীতে এসে সবকিছু আপডেট হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো আপডেট হয়নি। যুগের সাথে তাল মিলিয়ে কোনো শিক্ষা কারিকুলাম নাই আমাদের, এগুলো যেন অন্তর্ভুক্ত করা হয়। তারপরে আরেকটা যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমি আসলে চাই যে প্রথমে একটা শিক্ষা কোর্স চালু করা, যেটা আসলে মানে মেইন কোর্সের পাশাপাশি বেসিক যে আইন কানুনগুলো সেগুলো যেন আমার শিক্ষার্থীরা সবাই ধারণা নিতে পারে, সবাই শিখতে পারে। এই বেসিক একটা আইনি কোর্স আমি চালু করতে চাই। আর যেটা চাই সেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের আসলে একজন নারী হিসাবে এটা আমার নিরাপত্তা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, কারণ আমি নিজে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি পাগলের দ্বারা, রিক্সা ইভেন রিক্সাওয়ালার দ্বারা। যে আমার যে ক্যাম্পাসে যে রিক্সাগুলো র্যান্ডমলি ঘোরাফেরা করে, এটা আসলে বিভিন্নভাবে নারীদের কিন্তু হ্যারাসমেন্ট করে। তো এটা আসলে আমাদের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসন যেটাকে বলেন, সেটা আসলে কমপ্লেন করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ বা যেটা সলিউশন পার্মানেন্ট, সেই সলিউশন কিন্তু দিতে পারে নাই। এতগুলো প্রশাসনিক বডি থাকার সত্ত্বেও তারা বহিরাগতকে নিয়ন্ত্রণ করতে পারে না। বহিরাগত দ্বারা কিন্তু নারী শিক্ষার্থী অনেক বেশি হেনস্থার শিকার হয়, আমি হয়েছি। তারপরে আমি দেখেছি যে ফ্যাসিস্ট আমল থেকে আসলে যুগ যুগ ধরে এটা হয়ে যাচ্ছে যে নারীদের পোশাক নিয়ে খুব কটাক্ষ করা হয়, তাদেরকে শেমিং করা হয়, তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। যেমন আমার সব থেকে দুঃখ লাগে যখন আমার বিশ্ববিদ্যালয়ের হচ্ছে শিক্ষকরা তাদেরকে হ্যারাসমেন্ট করে। আমরা দেখেছি যে এটা আসলে আন্দোলনের পর্যন্ত রূপ নিয়েছে এই পোশাক নিয়ে হ্যারাসমেন্ট। আমি আসলে হিজাবোফোবিয়া পেজ থেকে অনেকবার এদের সাথে কানেক্ট থাকার কারণে অনেক কাছ থেকে শিক্ষার্থীদের যারা হ্যারাস হয়েছে তাদের আসলে
কাছ থেকে দেখেছি, তাদের কষ্টগুলোকে অনুভব করেছি, যে শুধু একটা হিজাব করার কারণে তাদের হচ্ছে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া, ভাইবা না নেওয়া এবং খুব জোর জবরদস্তি করা তাদেরকে ফেস উন্মুক্ত করার জন্য। এগুলো আসলে খুবই দুঃখজনক, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, যেটা আমরা আশা করি আমাদের বাংলাদেশের একটা ভালো মানের বিশ্ববিদ্যালয়, সেখানে এগুলো ঘটে থাকে। তো এগুলো নিয়ে আসলে কাজ করার অনেক বিষয় আছে। খাবারের মান, আবাসন সমস্যা, সংকট যেগুলো আসলে দীর্ঘদিন ধরে, এই বিষয়গুলো মানে এটা আসলে খাবারের মান আর সিট সংকট, এটা দীর্ঘদিনের একটা প্রসেস। এটা নিয়ে এত কমপ্লেন, এত কথাবার্তা, এত কিছু, এটা কিন্তু প্রশাসন জানে না এরকম কিছু না, তারপরেও এটা নিয়ে কোনো কাজ করা হয় না। এটা নিয়ে দেখেন এটা কতটা লজ্জাজনক যে এই একবিংশ শতাব্দীতে এসে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু শতবর্ষ পার হয়েছে, তারপরও এই বিশ্ববিদ্যালয়ের সিট সংকট যায় নাই। বাজেট কিন্তু কম হয় না, বুয়েটের বাজেট দেখেন, আমাদের বাজেট দেখেন, সেম বাজেটে আমাদের খাবারের মান কতটা খারাপ। বুয়েটে তো শিক্ষার্থী অনেক কম, শিক্ষার্থী কম, কিন্তু হলের বাজেট সংখ্যা অনেক কম। ওদের যেমন বাজেট, আমাদের তো শিক্ষার্থী অনুযায়ী সরকার বাজেটটা দেয়, তাহলে খাবারের মান কেন তো খারাপ হবে? যে শিক্ষার্থীরা বাইরে গিয়ে খেয়ে আসে, অন্য ক্যাম্পাসে গিয়ে খেয়ে আসে, নিজের ক্যান্টিনের খাবার তারা খেতে পারে না, তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা এবং এখানে একটা সিন্ডিকেটের সমস্যা আছে। এই জবাবদিহিতা না থাকার কারণে সমস্যা কেন সমাধান হয়নি? এটা আসলে সবাই আশা করছিল যে এটা সমাধান হবে, যেমন আমরা নতুন ভিসি আমরা আনছি, আমাদের শিক্ষার্থী বান্ধব ভিসি, প্রক্টর, সবকিছু কিন্তু আমরা সিলেক্টিভ করে নির্বাচন করছি। তো আমাদের একটা আশা ছিল যে এগুলো আসলে সমাধান হবে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পাচ্ছি না। এর মূল কারণ হিসেবে আমার মনে হয় যে জবাবদিহিতা নাই। কারণ হচ্ছে আমার প্রত্যেকটা বাজেট, প্রত্যেকটা কাজের প্রতি যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কি হচ্ছে না, এটার আসলে প্রশাসন জবাব দিবে কাকে? স্টুডেন্টদের কাছে। তো স্টুডেন্টের কাছে তো, র্যান্ডম স্টুডেন্টের কাছে তো জবাব দিবে না। আমি যদি র্যান্ডমলি তার কাছে যাই, আমার একটা প্রক্টর স্যারের কাছে গেলাম, আমি যদি জিজ্ঞেস করি, সে কি আমাকে জবাব দিতে বাধ্য না। কিন্তু যখন আমি নির্বাচিত প্রতিনিধি হয়ে যাব, তখন কিন্তু সে আমাকে জবাব দিতে বাধ্য, বা আমি নিজে তাদের হচ্ছে কারিকুলাম গুলো দেখতে পারবো, তাদের কার্যক্রম গুলো দেখতে পারবো। তো সেই হিসেবে আমার মনে হয় যে ডাকসু নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো দেখার জন্য। এখন নির্বাচিত প্রতিনিধি ছাড়া তো তাদের সিনেটে আমাদের কোনো ইয়ে নাই, মানে স্টুডেন্ট দের প্রতিনিধি হিসাবে কেউ নাই। তো র্যান্ডম শিক্ষার্থী যেহেতু যাইতে পারে না, সেহেতু ডাকসুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হলে আমি আশা করছি যে জবাবদিহিতা তৈরি হবে, এবং জবাবদিহিতা তৈরি হলে এই সমস্যাগুলো আসলে নিরসন করা সম্ভব। আর যেটা সিট সংকটের যেটা কথা বলতেছেন, সেটা আসলে প্রশাসনের ব্যর্থতা বলতে গেলে, আমাদের তো জায়গার সমস্যা আছে, কিন্তু প্রশাসন যদি চায়, যদি তারা হচ্ছে গুরুত্ব দেয়, তাহলে আমি মনে করি যে দ্রুত হল নির্মাণ করতে পারে। বেদখল আছে তো, প্রচুর জমি বেদখল আছে। সেটা আসলে যেমন আমাদের পাশে যে নীলক্ষেতের ওখানে যে পুলিশ ফাঁড়ি আছে, এটা কিন্তু আমাদের জমির উপরে। এনাদেরকে কিন্তু প্রশাসনিক ভাবে অনেকবার বলা হয়েছে যে আমাদের জায়গা যেন ছেড়ে দেওয়া হয়, আমরা এখানে হল করে শিক্ষার্থীদের, হ্যাঁ অনেক কিছু আছে এখানে, কিন্তু সরকার কিন্তু বারবারও কিন্তু বলেছে যে এটা হচ্ছে আমরা সরাই নিব, কিন্তু করে না এখন পর্যন্ত, মানে বলতেই আছে, করে নাই। তো এটা আসলে চাপ সৃষ্টি করতে হবে, যেহেতু প্রশাসনিক ভাবে হয় নাই, সেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি হলে তো শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে। তো সেই অনুযায়ী আসলে চাপ সৃষ্টি করে যদি সেটা সরানো যায়, তাহলে সিট সংকট কমানো যাবে আশা করি। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখন পর্যন্ত যে এ যাবত তো আমাদের ক্যাম্পাসে একটা লেজুর বৃত্তি রাজনীতি ছিল। তো লেজুর বৃত্তি রাজনীতি, যারা রাজনৈতিক ফায়দা তুলতে চায়, তারা কিন্তু সমস্যাটা আরো বেশি জিয়ে রাখে। কারণ হচ্ছে তাদের তো কর্মী দরকার। যেমন আমি একটা স্বতন্ত্র থেকে আসছি, আমি একজন ভিপি, আমি ভিপি বলতে আমি তো সাধারণ শিক্ষার্থী, শুধু তাদের দাবি দেওয়াটা আমি উপস্থাপন করতে পারবো, এর বাইরে কিন্তু আমি কিছু না, আমার আলাদা কোনো পাওয়ার দরকার নেই। ভিপি মানে কিন্তু অনেক বড় পাওয়ারফুল এরকম কিছু না, কিন্তু যারা দলীয় রাজনীতি করে তারা তো পাওয়ার চর্চা করে। তো হচ্ছে তাদের কারণে, তাদের তো কর্মী দরকার হয়, সেই কারণে তাদের তো শোডাউন দরকার হয়। তো যখন একটা স্টুডেন্টের সিট সমস্যা না থাকবে, তার আর্থিক সমস্যা না থাকবে, তাহলে সে ভাইদের পিছনে কেন যাবে? সিটের জন্যই তো হচ্ছে, ধরেন আমার হচ্ছে শিক্ষার্থী 100 জন, সিট একটা, সেই সিটটা পাওয়ার জন্যই তো দৌড়াদৌড়ি করে রাজনীতি হয়। তো সেটা যদি না হয়, সিট সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে তো রাজনীতিটা থাকবে না। তো এই জন্য আসলে রাজনৈতিক দল একটু ইচ্ছাকৃত ভাবেই এই সমস্যাগুলো জিইয়ে রাখে, সিন্ডিকেটকে কাজ করতে দেয় না। তো এটা যখন চলে যাবে ক্যাম্পাসে, আমি আশা করি যে 24 পরবর্তীতে সবাই সচেতন। আমার স্টুডেন্টরা অনেক ভয়েস রেজ করছে, আপনারা দেখেছেন যে 24-এ আমরা মেয়েরা পর্যন্ত কিভাবে ভূমিকা রেখেছি, আমরা আসলে অধিকার নিয়ে অনেক সচেতন। তো আশা করব যে এই লেজুর ভিত্তিক রাজনীতিটা আর ক্যাম্পাসে হবে না।
যদি না হয় তাহলে আস্তে আস্তে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি। আমরা নারী নেতৃত্ব নিয়ে আসলে কথা বলি বিভিন্ন সময় প্রায়শই। নারী নেতৃত্বের একটি জাগরণ দেখা যাচ্ছে ডাকসু কেন্দ্রিক কিংবা এই জুলাই আন্দোলন কেন্দ্রিক আমরা দেখেছি। আমরা এর আগে মার্কিন নির্বাচনে দেখেছি নারী প্রার্থী ছিল, সেখানে অনেক ভোটের হিসেব নিকেশ করা হয়েছে যে এত পার্সেন্ট নারীরা যদি ভোট দেয় তাহলে প্রথম মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যে দেখলাম যে না, হিলারি ক্লিন্টন আসলে নারী হিসেবে নারীটা কিন্তু সেই মূল্যায়নটা করেনি। আমরা বাংলাদেশেও প্রায় এরকম ঘটনা দেখি যে আমরা মুখে নারী নেতৃত্বের কথা বলি কিন্তু নারীরাই কিন্তু নারীদেরকে নির্বাচিত করে না। নারী ভোটারদের কাছে কোন ধরনের অ্যাপ্রোচ পাচ্ছেন আসলে, তারা কি চাচ্ছে? সত্যি বলতে হচ্ছে যখন আমি পার্সোনালি যাই, আমরা তো দেখেছি যে আমাদের হচ্ছে যে প্রায় 40,000 ভোটার, তার মধ্যে কিন্তু 18,000 প্লাস মানে 19,000 কাছাকাছি কিন্তু নারী ভোটার। তো এখানে কিন্তু একটা বৃহৎ সংখ্যা নারীদের। তো আমি যখন তাদের কাছে রিস্ক করি তখন কিন্তু পার্সোনালি আমাকে অনেক বেশি আশ্বস্ত করে যে আপু না, আসলে মেয়েদের সমস্যা তো একটা মেয়ে ভালো বুঝে, আপনি তো জানেন সবকিছু, আমরাও চাই যে নারী আসুক, এ পর্যন্ত তো আশ্বস্ত করে। বাকিটা আসলে কতটুকু তারা হচ্ছে মন থেকে করে বা কতটুকু তারা হচ্ছে চায় সেটা আসলে ভোট দেওয়ার পরেই জানা যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়েরা একটু উদাসীন থাকে এইসব ব্যাপারে। কেন বলছি, কারণ হচ্ছে যে আমার নিজের রুমমেট পরীক্ষা শেষ চলে গেছে, আমার রুমে এখন 2 জন আছে, 6 জনের রুম, আমার 4 জন চলে গেছে শুধুমাত্র পরীক্ষা শেষ হওয়ার কারণে। গতকালকে একজন গেছে লাস্ট। তাদের ভোট দেওয়ার প্রতি অনীহা, এটা কেন? এটার কারণ আসলে আমি আসলে বুঝতেছি না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে যতটুকু একটু অনুসন্ধান করছি সেটা আসলে তার আগের রাজনীতিগুলো দেখছে কি যে হচ্ছে তাদের একটা বিশ্বাস কি, তারা এটা মনে করে যে আমার ভোট আসলে আমি দিতে পারবো না, কারণ আগে তো ভোট দিতে পারে না, আমি 19 সালে আমি নিজেও ভোট দিতে পারি নাই। তো এগুলো পর্যবেক্ষণ করছে, তারপরে মনে করে কি দিন শেষে তো রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে আসবে, যদি স্বতন্ত্র কেউ হয় হয়তো আরো ঝামেলা করে নির্বাচন অস্বীকার করতে পারে বা বৈধ হবে না, বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, এই ধরনের। তারপরে একটা অলসতা, এসব মিলায়ে কেউ আসলে ভোট সেন্টারে আসলে কত পার্সেন্ট নারী যাবে সেটা নিয়ে আসলে শঙ্কা। তো আমার মনে হয় কি হচ্ছে সবাই প্রশাসনের আসলে এই বিষয়ে একটু কাউন্সিলিং করা দরকার ছিল স্টুডেন্টদের, যে যেন তারা ভোট দিতে আসে। কারণ যখন ভোট দিতে আসবে না তাহলে তো যে আসলে অ্যাকচুয়ালি যে মানে যোগ্য সে প্রার্থী তো আসবে না। কারণ হচ্ছে দেখবেন যে যারা দলীয় মতাদর্শের তাদের কর্মীগুলো কিন্তু ঠিকই ভোট দিবে, এরা একটাও এদিক সেদিক করবে না। তো এদের ভোট তো দলীয় প্যানেলেই যাবে। সাধারণ শিক্ষার্থীর ভোটটা সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। এখন সাধারণ শিক্ষার্থীর ভোটে আসলে নির্বাচিত হবে মানে যারা যোগ্য। তো সেক্ষেত্রে যদি শুধু দলীয় প্যানেলের লোকজনই, দলীয় মতাদর্শের লোকজনই ভোট দিতে আসে তাহলে তো দলীয় প্যানেলে জিতবে। সেক্ষেত্রে আসলে আলটিমেটলি শিক্ষার্থীদেরই লস, বা শিক্ষার্থীরা যেই আশাটা করতেছে, যেই ক্যাম্পাসটা আশা করতেছে, স্বপ্ন দেখতেছে, সেই ক্যাম্পাসটা আসলে পাবে না। কারণ দলীয় লোকজন আসলে অবশ্যই তাদের দলীয় মতাদর্শ চর্চা করবে, এটা আসলে 100% করবে। তাহলে শিক্ষার্থীদের উচিত হবে এটা সচেতন হওয়া এবং প্রত্যেকটা পার্সনকে তার ভোট প্রয়োগের মাধ্যমে তার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে আনা, যেন ক্যাম্পাস সুন্দর, সুস্থ এবং স্বপ্নের মতো থাকে, যেটা আমরা আশা করি, স্বপ্ন দেখি। সবশেষ আপনার নির্বাচন কমিশন, প্রশাসন এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আমার আসলে ভোটারদের প্রতি সব থেকে মানে বেশি কোর থেকে যে আহ্বান সেটা হচ্ছে আমি চাই যে সবাই যেন ভোট দিতে আসে। কারণ ভোট দিতে আসলেই আমি নির্বাচিত হই বা আর কেউ নির্বাচিত, আসলে যে যোগ্য সে তো নির্বাচিত হবে। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকে নির্বাচন করবেন। কিন্তু হচ্ছে যে ওরা যদি নাই আসে তাহলে আসলে দলীয় প্যানেল আসবে, কারণ দলীয় প্যানেলের ভোটাররা সবাই ভোট দিতে আসবে। এজন্য আমি চাইবো যে সাধারণ শিক্ষার্থী যারা দূর থেকে হলেও কষ্ট করে হলেও তারা যেন আসে, শুধু তাদের স্বার্থে, তাদের অধিকার আদায়ের স্বার্থে, তাদের স্বপ্নের স্বার্থে তারা যেন আসে, পরিবর্তনের স্বার্থে আসে। শুধু হচ্ছে মানে অলসতা করে যেন না আসে যে না আমার ভোটে কিছু যায় আসে না, না একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ, সেইটা যেন বিবেচনা করে তারা আসে। তারা শুধু চাকচিক্যপূর্ণ ইস্তেহার দেখে না, তারা যেন হচ্ছে যোগ্যতা দিয়ে বিচার করে তাদের। কারণ হচ্ছে 1 বছরই কিন্তু অনেক কিছু বলে দিবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের জন্য, এটা আসলে সবাই তাকিয়ে আছে। তো সেটার প্রতিফলন যেন ভালো হয়, সুন্দর হয়, তার জন্য আসলে সবার অংশগ্রহণমূলক ভোট অনেক বেশি জরুরি।
তারপরে যদি প্রশাসনের কথা বলি, আমি চাইবো যে প্রশাসন এ পর্যন্ত যেই প্রশাসনে যে ত্রুটিপূর্ণ আচরণ আমরা দেখেছি সেগুলো ভুলে গিয়ে আমি প্রশাসনকে আহ্বান করব তারা যেন একটু সচেতন হয় এবং হচ্ছে ভোটটা যেন সুষ্ঠু হয় সেইটা যেন আমাদের আশ্বস্ত করে এবং আমরা আস্থা রাখতে পারি যে না, আমাদের এই প্রশাসন আমাদের হচ্ছে কোনো প্রভাব ছাড়াই, কোনো কারচুপি ছাড়াই এবং সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারছে এবং তারা যেন আমাদেরকে সহায়তা করে। রিটার্নিং কর্মকর্তা অথবা নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশনের উপর আসলে সবাই তো প্রশাসনের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশনের উপরে যেটা আমি বলবো যে আমি নিজে যে আপনার আচরণবিধি লঙ্ঘনের কারণে যে নিজে অ্যাপ্লিকেশন লিখে আসছি, নিজে হাতে কমপ্লেন দিয়ে আসছি, সেখান থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছিল, শুধু আমাকে না, আমরা 7-8 জন প্রার্থী ছিলাম আমাদের রোকেয়া হল থেকে, তারা সবাই মিলে অ্যাপ্লিকেশন লিখে আসছে। আমাদেরকে শিওর করা হয়েছিল যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেই পদক্ষেপটা প্রশাসনিকভাবে নেওয়া উচিত সেটা তারা নিবে, কিন্তু আমি দেখি নাই। আমি চাইবো যে তারা যেন তাদের দায়িত্ব, তাদের লিখিত যে হচ্ছে বক্তব্য দিছে সেটা যেন পালন করে, যে নিয়ম তারা সৃষ্টি করছে সেই নিয়ম যেন তারা হচ্ছে পালন করে। আমরা প্রতিফলন দেখতে চাই, আমরা শুধু হচ্ছে একটা লিখিত আকারে নিয়ম সাইনবোর্ড আকারে টাঙিয়ে থাকতে দেখতে চাই না। কারণ হচ্ছে এটা আসলে ভোট কেন্দ্রে যখন সরাসরি এরকম হবে, ভোট কেন্দ্রে আসলে ভোট গণনা বা কি হবে আসলে এটা বলার বাহিরে। কারণ হতেও পারে অনেক কিছু, দলীয় প্রভাবে হতে পারে যে ভোট আসলে আমরা দিয়ে আসছি বাট সেটার কাউন্ট হয় নাই, অনেক কিছু হতে পারে। তো আমি চাইবো যে নির্বাচন কমিশন তাদের আচরণবিধি থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে খেয়াল করুক। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা যেন বাড়ায়। কারণ হচ্ছে আমরা 40,000 শিক্ষার্থী, তো 40,000 শিক্ষার্থীদের জন্য মানে যে ভোট কেন্দ্র আছে এখন পর্যন্ত সেটা খুবই অপ্রতুল। একটা শিক্ষার্থী যখন হচ্ছে ভোট দিতে যাবে, এতগুলো প্রার্থী, তো তাকে আসলে হিসাব করে দিতে অনেক সময় লাগবে। তো একজন যদি হচ্ছে 8 মিনিট করে সময় দেওয়া হয়েছে, তো 8 মিনিট করে যদি সময় দেয়, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত আসলে সম্ভব না, সবাই ভোট অংশগ্রহণ করতে পারবে না। এজন্য দরকার কি একটু সময় বাড়ানো, সেটা যেন নির্বাচন কমিশন করে। তারপর হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা যেন বৃদ্ধি করে, যেন সবাই ভোট অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে। সবশেষ আপনার ব্যালট নম্বর কত? আমার হচ্ছে ব্যালট নাম্বার 36, একটা বিপ্লবী সংখ্যা এবং আমরা জানি 36 জুলাই নিয়ে কত আমাদের আকাঙ্ক্ষা এবং কত একটা বড় একটা প্রভাব ইতিহাস। তো আমি আশা করব যে যেহেতু আমি পাইছি, এটা আসলে আমি চাচ্ছিলাম যে এরকম কিছু যেন আমার জন্য আসে, যেমন 5 আগস্ট ছিল, যদি 5 নম্বর ব্যালট পাইতাম সেটাও একটা ছিল সুন্দর এবং হচ্ছে এক্সাইটিং। তদ্রূপ 36 নম্বর ব্যালট আমি আসলে 36 জুলাইয়ের সাথে কম্পেয়ার করতেছি, যেটা আসলে খুবই একটা বিপ্লবী এবং এক্সাইটিং একটা ব্যাপার। একটা মেসেজ দেন ভোটারদের উদ্দেশ্যে, আপনার মেসেজটা কি? যে কোনো একটা মেসেজ দিতে চাই একটা বিষয় যে আসলে একটা বিষয় না, অনেক সূক্ষ্ম এবং খুব আসলে সহজ ব্যাপারটা। সেটা হচ্ছে কমন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি চাই যে সবাই একটু সচেতন হোক, সচেতন ভাবে নির্বাচিত করুক তাদের প্রতিনিধি, প্লাস হচ্ছে সবাই ভোট কেন্দ্রে আসুক। এটা নিয়ে যেন মানে কোনো রকম অলসতা না করে বা কোনো রকম অনিচ্ছা প্রকাশ না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আশা করছি ভবিষ্যতে আপনাকে পাবো, আর আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখনকার মতো শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।